বন্ধুরা, আজ আমরা জানবো অবসেশন নামে একটা সাইকোলজিক্যাল সুপারন্যাচুরাল হরর মুভির গল্প। সিনেমাটি পরিচালনা ও লিখেছেন হচ্ছে কারি বার্কার, আর এটি তার প্রথম বড় সিনেমা। মজার ব্যাপার হলো, প্রথম সিনেমা দিয়ে তিনি সবার নজর কেড়েছেন। এই সিনেমা তৈরির পেছনে একটা দারুণ গল্প আছে, যেটা ভিডিওর শেষে আমি বলবো। অনেকেই অবসেশনকে এই বছরের অন্যতম সেরা হরর থ্রিলার মুভি বলছেন, কারণ এর কনসেপ্টটা সত্যি খুব ইউনিক। তাই আজ পুরো গল্প নয়, শেষে এই সিনেমাটাকে নিয়ে কয়েকটা ইন্টারেস্টিং থিওরির ব্যাপারে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের মূল চরিত্র হলো চারজন বন্ধু। তাদের মধ্যে একজন হলো বেয়ার, যার আসল নাম হচ্ছে ব্যারেন বেইলি। বেয়ার অনেকদিন ধরেই নিকিকে ভালোবাসে, কিন্তু এখনো তাকে নিজের মনের কথা বলে উঠতে পারেনি। বাকি দুজন বন্ধু হলো ইয়ান আর সারা, আর চারজনই ক্যাসেল মিউজিক নামে একটি মিউজিক স্টোরে কাজ করে, আর দোকানটা সারার বাবার। একদিন বেয়ার আর ইয়ান একটা ক্যাফেতে বসেছিল। সেখানে বেয়ার একজন ওয়েট্রেসের সামনে প্র্যাকটিস করছিল কিভাবে নিকিকে প্রপোজ করবে। সে বলে যখন সে শহরে একা ছিল আর তার দিদা মারা গেছিল, তখন নিকি তাকে সবচেয়ে বেশি সাহস দিয়েছিল। তাই সে অনেকদিন ধরেই নিকিকে ভালোবাসে। বেয়ারের কথাগুলো শুনে ওয়েট্রেসটাও বেশ ইমোশনাল হয়ে যায়, কিন্তু ইয়ানের মতে এত আবেগ দিকে প্রপোজ করলে হবে না। সে বেয়ারকে বলে একটু আরো কুল আর কনফিডেন্ট হয়ে নিকির সামনে যেতে। ওয়েট্রেস আবার পরামর্শ দেয় যে নিকির জন্য একটা সুন্দর গিফট কিনে নিয়ে যেতে, কিন্তু ইয়ান সেটা পাত্তা না দিয়ে বরং মজা করে বলে যে নিকিকে বরং ফ্রিকি নিকি বলে ডাকতে, কারণ এই নামটা শুনে নাকি নিকি খুব রেগে যায়। ছোটবেলায় এই নাম দিয়ে নাকি তাকে সবাই খেপাতো। এরপর ইয়ান বেয়ারকে নিকিকে বাইরে কোথাও নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। বেয়ার ঠিক করে ইয়ানের ট্রিভিয়ার নাইটেই নিকিকে প্রপোজ করবে, কিন্তু ইয়ান বলে দেয় যে ওই রাতে যেন কেউ কোনো প্রপোজ না করে, কারণ ওটা তার জীবনের সব থেকে প্রিয় দিন। তাই বেয়ারও রাজি হয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু বাড়িতে ঢুকে বেয়ার একটা বড় ধাক্কা খায়। সে দেখে তার প্রিয় পোষা বিড়াল সিডি মারা গেছে। অতিরিক্ত ওষুধ খেয়ে বিড়ালটার মৃত্যু হয়েছে। এটা দেখে বেয়ার পুরো ভেঙে গেল। সে বিড়ালটিকে যত্ন করে রেখে পুরো ঘরটা পরিষ্কার করে তারপর সে একা একা বসে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পরে সে বিছনায় শুয়ে নিকি সোশ্যাল মিডিয়াটাকে প্রোফাইলটাকে দেখতে থাকে। ঠিক তখনই নিকির ফোন আসে। নিকি জানতে চায় যে আজ রাতে বেয়ার কখন তার সঙ্গে দেখা করতে আসবে, কিন্তু নিজের পোষা বিড়ালের মৃত্যুর কথা না জানিয়ে বেয়ার বলে সে আর যেতে পারবে না। নিকি আসল কারণটা না জানায় বারবার তাকে আসার জন্য জোর করতে থাকে। বেয়ার যখন বারবার না করছিল, তখন হঠাৎ নিকি জানায় যে সে মিউজিক স্টোরে আর কাজ করবে না, সেই চাকরিটা ছেড়ে দেবে। এটা শুনে বেয়ার একদম অবাক হয়ে যায়, কারণ প্রতিদিন অফিসেই নিকির সঙ্গে তার দেখা হতো। চাকরিটা ছেড়ে দিলে হয়তো তার সাথে আর কোনোদিনই সহজে দেখা হবে না। তাই সে আর দেরি না করে সেদিনই নিকির সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়। ফোনে কথা বলার সময় বেয়ার শুনতে পায় যে নিকি প্রিয় ক্রিস্টালের নেকলেসটা ড্রেনে পড়ে গেছে। তাই সে ঠিক করে যে নিকিকে একটা নতুন ক্রিস্টাল নেকলেস উপহার দেবে। এই ভেবেই সে একটা অদ্ভুত দোকানে অ্যান্টিক স্টোরে যায়। সেখানে গিয়ে নানা রকম রহস্যময় জিনিসের পাশাপাশি তার চোখে পড়ে হচ্ছে ওয়ান উইশ হুইলো নামে একটা জিনিস। দোকানদার জানায় যে এটাতে একটা ইচ্ছা মনে মনে চেয়ে ভেতরের ডালটি ভেঙে ফেললেই সেই ইচ্ছাটা নাকি সত্যিকারের পূর্ণ হয়ে যায়। তবে সে বেয়ারকে সাবধানও করে দেয়। আগে নাকি অনেকেই এটা কিনে পরে নানান সমস্যায় পড়েছিল, যে তারা আবার অভিযোগ নিয়ে ফিরে এসেছিল, কিন্তু বেয়ার এসব কথায় গুরুত্ব না দিয়ে ওয়ান উইশ হুলোটা কিনে নেয়। এরপর বেয়ার তার তিন বন্ধুর সঙ্গে বার্কাস পাবে দেখা করে। সেখানে সে বারবার ইয়ানকে ইশারা করছিল যেন সে সারাকে নিয়ে একটু দূরে কোথাও চলে যায়, তাহলে বেয়ার একা নিকির সঙ্গে বসে কিছু কথা বলতে সাহস পাবে। কিন্তু সুযোগ পেলেও সে বারবার সাহসটা হারিয়ে ফেলছিল। তার উপর কখনো ইয়ান আবার কখনো সারা এসে মাঝখানে বাধা দিচ্ছিল। একসময় চারজন বন্ধু মিলে একসঙ্গে গ্লাস তুলে চিয়ার্স করে। তখন বেয়ার তার ড্রিঙ্কসটা তার প্রিয় বিড়াল সেরির নামে উৎসর্গ করে। এটা শুনে সারা অবাক হয়ে কারণ জানতে চাইলে বেয়ার জানায় যে সেরি আর বেঁচে নেই। কথাটা শুনে সারা থেকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এরপর সবাই পাপ থেকে বেরিয়ে আসে, আর ঠিক তখনই গল্পটা ধীরে ধীরে আরো রহস্যময় দিকে এগোতে শুরু করে। পাপ থেকে বের হওয়ার পর নিকি সারার কাছ থেকে $20 নিয়ে রাস্তার একটা গরিবকে দান করে। এটা দেখে বোঝা যায় যে নিকির মনটা সত্যি কতটা ভালো। এদিকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানা যায়, সারার বাবা তাদের মিউজিক স্টোরের ড্রয়ারে একটা বন্দুক রেখে গেছে। আপাতত এই বিষয়টা অতটা গুরুত্বপূর্ণ মনে না হলো, এটা পরে গল্পে বড় ভূমিকা নেবে। এরপর ইয়ান পার্টি চালিয়ে যেতে চাইলো, নিকিকে তো বাড়ি ফিরতেই হতো। তখন বেয়ার নিজেই বলে যে সে নিকিকে বাড়িতে পৌঁছে দেবে। যদিও ইয়ান মজা করে নিকিকে বেয়ারের বন্দি বলে ডাকে, কিন্তু নিকির সঙ্গে সঙ্গে তাকে চুপ করিয়ে দেয়। গাড়িতে যাওয়ার সময় নিকি জানায় যে সে চাকরি ছাড়ছে কারণ সে একটা বই লিখতে চায়। বেয়ার জানতে চায় যে বই কি রোম্যান্স নিয়ে। তখন নিকি বলে না, এটা একটা লাভ স্টোরি। তার মতে রোম্যান্স আর লাভ স্টোরি একই জিনিস নয়, দুটোর মধ্যে বড় পার্থক্য আছে। যদিও সেই পার্থক্য এখন বলা হয় না, পরে জানা যাবে। এরপর বেয়ার নিকিকে তাকে বাড়িতে পৌঁছে দেয়। সেখানে গল্প করতে করতে নিকি জানতে চায় যে বেয়ার আর সারা কি শুধুমাত্র বন্ধু, নাকি তাদের মধ্যে আরো অন্য কিছু রয়েছে। বেয়ার স্পষ্ট বলে দেয় যে সারা শুধুমাত্র আমার ভালো বন্ধু। এরপর বেয়ার নিকিকে একটা উপহার দেওয়ার কথা বলতে গিয়ে খুব নার্ভাস হয়ে পড়ে। সে আসলে নিজের মনের কথা বলতে চাইছিল, কিন্তু সাহস পাচ্ছেও না। এমনকি ইয়ানের কথা শুনে নিকিকে সে পুরো নামে ডেকে ফেলে, মানে ফ্রিকি নিকি।
যেটা শুনে নিকি সঙ্গে সঙ্গে রেগে যায়। তারপর হঠাৎ নিকি বেয়ারকে সরাসরি জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভালোবাসো? আর যদি ভালোবাসো তাহলে আমাকে এক্ষুনি বলে দাও। কিন্তু এত বড় সুযোগ পেয়েও বেয়ার এতটাই নার্ভাস হয়ে যায় যে সে সত্যি কিছু বলতে পারে না। শেষ পর্যন্ত নিকি বাড়ির ভেতরে চলে যায় আর বেয়ার বাইরে দাঁড়িয়ে শুধুমাত্র আফসোস করতে থাকে, কারণ জীবনের সব থেকে বড় সুযোগটা সে হারিয়ে দিয়েছিল। শেষমেশ আর কোনো উপায় না দেখে সে ওয়ান উইশ হলোটা বের করে আর মনে মনে ইচ্ছে করে, আমি চাই নিকি যেন পৃথিবীর সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসে। তারপর সেই জিনিসটা সঙ্গে সঙ্গে ভেঙে ফেলে। আশ্চর্যের বিষয় হলো ঠিক সেই মুহূর্তে নিকি আবার নিজের বাড়ি থেকে বের হয়ে বেয়ারের গাড়ির কাছে ফিরে আসে। সে জিজ্ঞেস করে বেয়ার কি তার জন্য কোনো উপহার এনেছে। বেয়ার তখন মিথ্যা কথা বলে। সে বলে যে সে উপহার এনেছিল কিন্তু সে ভুল করে সেটা বাড়িতেই রেখে এসেছে। এরপর নিকি হঠাৎ বেয়ারের বিড়াল সেডির কথা তোলে। প্রথমে একটু গুলিয়ে ফেললেও পরে জানায় যে সারার কাছ থেকে সেই সেডির মৃত্যুর খবরটা জেনেছে। তারপর সে বেয়ারকে নিজের বাড়িতে এসে কিছুক্ষণ বসতে বলে যাতে সে একটু তাকে সান্ত্বনা দিতে পারে। কিন্তু কয়েক সেকেন্ড পরেই নিকি নিজেই অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে হঠাৎ করে এমন আচরণ করাটা তার স্বাভাবিক লাগছে না। সে নিজেই বলতে থাকে যে আজকে যেন সবকিছু যেন অদ্ভুত রকম লাগছে। এরপর নিকি অস্বাভাবিক আচরণ থামে না, সে আবার নিজে থেকেই এসে বেয়ারের গাড়িতে বসে পড়ে। তারপর জানায় যে তার বাবা ক্যান্সারে ভুগছেন, এই কারণেই সে মানসিকভাবে খুব ভেঙে পড়েছে এবং এখন আর বাড়ি ফিরতে চাইছে না। নিকির এমন অবস্থা দেখে বেয়ার তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই বাড়িটাই সে তার দিদার কাছ থেকে উত্তরাধিকারী হিসেবে পেয়েছিল। বাড়িতে ঢুকে নিকি বলে এই বাড়িতে যেন বেয়ারের একটা পরিচিত গন্ধ রয়েছে আর সেটা তার মোটেও খারাপ লাগছে না। এরপর হঠাৎ করে নিকি বেডরুমে গিয়ে পোশাক খুলে ফেলে এবং বেয়ারকে সে তার পাশে শুতে বলে। এত কিছু হঠাৎ করে হওয়ার জন্য বেয়ার বেশ একটুখানি আনকমফোর্টেবল ফিল করছিল, কিন্তু শেষ পর্যন্ত বেয়ার তার পাশে গিয়ে শুয়ে পড়ে। নিকি মাথা রেখে দেয় বেয়ারের কাঁধে, তারপর ধীরে ধীরে তাকে চুমু খেতে থাকে। বেয়ারও সেই অনুভূতিতে সাড়া দেয়, কিন্তু ঠিক তখনই নিকি যেন হঠাৎ করে নিজের হুঁশে ফিরে আসে। সে সঙ্গে সঙ্গে বেয়ারের কাছ থেকে সরে যায়। পুরো ঘটনাটারে বেয়ার ভয় পেয়ে যায় এবং বলে, তুমি তো প্রথম আমাকে কিস করছিলে। নিকি সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে জানায় সম্ভবত তার একটা প্যানিক অ্যাটাক হয়েছিল। এরপর সে কান্নায় ভেঙে পড়ে। নিকির এমন মানসিক অবস্থায় বেয়ার তাকে একা না রেখে সারা রাত তার সঙ্গেই থাকে। রাতের মাঝামাঝি সময় বেয়ারের মনে হঠাৎ ওয়ান উইশ হুলের কথা আসে। সে কম্পিউটারে বসে ইন্টারনেটে খুঁজে শুরু করে যে সত্যি কি রহস্যময় জিনিসটা কি আদৌ কাজ করে নাকি এটা সবটাই একটা প্রতারণা। কিন্তু ইন্টারনেটে সে যা যা পড়তে শুরু করে তা দেখে তার সন্দেহ আরো বাড়তে থাকে। বেয়ার ইন্টারনেটে ওয়ান উইশ হুলো নিয়ে খোঁজ করতে শুরু করে। সেখানে কিছু মানুষ লিখেছেন যে পুরো জিনিসটাই নাকি একটা প্রতারণা, আবার অনেকেই দাবি করছেন যে এটা সত্যি কাজ করে। একজন তো এমনও লিখেছিল যে তার মা সারা জীবন একই রকম দেখতে ছিলেন, কিন্তু ওয়ান উইশ হুলোর কাছে ইচ্ছা চাওয়ার পর থেকেই তিনি আগের চেয়ে অনেক বেশি তরুণ ও সুন্দর দেখাতে শুরু করেন। ঠিক তখনই নিকির ঘুম ভাঙে এবং সে বেয়ারকে আবার বিছানায় এসে শুতে বলে। পরদিন সকালে ঘুম থেকে উঠে বেয়ার দেখে নিকি তার মৃত বিড়ালটাকে নিয়ে কেমন একটা রিচুয়ালের মতো হিসেবে বানিয়ে রেখেছে। বিষয়টা বেয়ারের একদমই ভালো লাগলো না। সে নিকিকে এই নিয়ে প্রশ্ন করলো। নিকি বুঝতে পারে যে সে বাড়াবাড়ি করে ফেলেছে। এরপর দুজন একসঙ্গে কাজে বেরিয়ে যায়। কাজের জায়গায় গিয়ে বেয়ার তার বন্ধু ইয়ানের আগের দিনের রাতের সমস্ত ঘটনাগুলোকে খুলে বলে। কিভাবে নিকি হঠাৎ করে তাকে চুমু খেতে শুরু করেছিল, বাবার ক্যান্সারের কথা বলছিল, তারপর তার বাড়িতে রাত কাটানোর কথা, সমস্ত কিছু খুলে বলে। তবে তাদের মধ্যে কিছু শারীরিকভাবে কিছু ঘটেনি। এসব শুনে ইয়ানও অবাক হয়ে যায়। এদিকে বেয়ার ও ইয়ান দুজনেই লক্ষ্য করছে যে নিকি বারবার খুব মিষ্টি করে বেয়ারের দিকে তাকিয়ে হাসছে। ইয়ানের সন্দেহ হয় যে নিকি হয়তো আবার আগের মতো সেই ড্রাগ নেওয়া শুরু করেছে, যার কারণে তার আচরণ এত অস্বাভাবিক হয়ে গেছে। সন্ধ্যায় কাজ শেষ হওয়ার পর ইয়ান নিকিকে নিজের গাড়িতে করে বাড়ি পৌঁছে দেয়। এতে বেয়ার কিছুটা স্বস্তি পায়। বাড়ি ফিরে সে আবার ইন্টারনেটে খোঁজাখুঁজি শুরু করে। ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়া কি সত্যি একজন মানুষের আচরণ এতটা বদলে যেতে পারে? বেয়ার যখন ইন্টারনেটে এই সব কিছু সার্চ করছিল ঠিক তখনই তার বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। দরজা খুলে সে দেখে নিকি আবার তার বাড়িতে ফিরে এসেছে। আগের রাতে অদ্ভুত আচরণের জন্য নিকি প্রথমেই ক্ষমা চায়। এরপর সে বলে আগের দিন রাতে যা যা হয়েছে তার জন্য সে বেয়ারকে কোনোভাবেই দোষ দিচ্ছে না। এটা শুনে বেয়ার তাড়াতাড়ি বলে যে আমি কিন্তু তোমার কোনো সুযোগ নিইনি। তখন নিকি তাকে শান্ত করে জানায় যে সে সেটা বলতে চায়নি। এরপর নিকি নিজের মনের কথা খুলে বলে। সে জানায় ক্রিসমাসের সময় থেকেই সে বেয়ারকে পছন্দ করতে শুরু করেছিল। বেয়ারও ফাইনালি স্বীকার করে যে সে নিকিকে ভালোবাসে। অবশেষে দুজন অফিসিয়ালি সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্পর্কটা শুরু হওয়ার পর তাদের ঘনিষ্ঠতা এতটাই বেড়ে যায়, মাত্র কয়েকদিনের মধ্যে আশেপাশে সবাই তাদের প্রেমের কথা জেনে যায়। তারা সবার সামনে একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে থাকে। কিন্তু এখান থেকে একটা অদ্ভুত বিষয় চোখে পড়তে শুরু করে। নিকি ধীরে ধীরে বেয়ারকে নিয়ে ভীষণ বেশি পাগল হয়ে যাচ্ছিল। তারা যদি একসঙ্গে কোনো সিনেমাও দেখে তবুও নিকির মন সিনেমায় থাকে না। সে সারাক্ষণ শুধু বেয়ারের দিকেই তাকিয়ে থাকে। বেয়ারকে না দেখলে তার মন খারাপ হয়ে যায়, আর শুধু বেয়ারের মুখ দেখলেই সে আবার খুশি হয়ে ওঠে।
তার আচরণ দেখে মনে হতে থাকে যে এটা শুধুমাত্র ভালোবাসা নয়, বরং অতিরিক্ত ভালোবাসা, যা ধীরে ধীরে একটা ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে। এদিকে বেয়ার আর নিকি একদিন একটা ডিনার ডেটে যায়। গল্প করতে করতেই নিকি বেয়ারকে জিজ্ঞাসা করে, ভবিষ্যতে তুমি কি হতে চাও? বেয়ার হেসে বলে যে সে একজন ফুড ক্রিটিক হতে চায়। এই নিয়ে দুজনের মধ্যে বেশ মজার কথাবার্তা হয়। ঠিক তখনই বেয়ারের বন্ধু ইয়ানের ফোন আসে। প্রথমে ফোনটা না ধরলেও বারবার কল আসায় শেষ পর্যন্ত ফোন রিসিভ করতে বাধ্য হয়। ইয়ান যা জানায় তা শুনে বেয়ারের মাথা যেন আকাশ ভেঙে পড়ে। ইয়ান বলে নিকির বাবা একেবারেই অসুস্থ নন, তিনি সম্পূর্ণ সুস্থ, প্রতিদিন অফিসেও যান। শুধু তাই না, কয়েকদিন আগে নিকি তার বন্ধু সারাকে বলেছিল সে বেয়ারকে শুধুমাত্র একজন ভালো বন্ধু বা ভাইয়ের মতো দেখে, অথচ হঠাৎ করে বেয়ারের প্রেমে পাগল হয়ে গেল। সব মিলিয়ে ব্যাপারটা খুব সন্দেহজনক মনে হতে থাকে। ফোন রেখে বেয়ার আবার টেবিলে ফিরে যায়। নিকি তার জন্য একটা ছোট্ট উপহার এনেছিল। সে বলে এই উপহারটা নাকি বেয়ারের আত্মবিশ্বাস বাড়াবে। কিন্তু বেয়ারের তখন মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, নিকি কেন মিথ্যা কথা বললো যে তার বাবার ক্যান্সার হয়েছে? শেষ পর্যন্ত বেয়ার সরাসরি নিকিকে জিজ্ঞাসা করে যে তোমার বাবা কি সত্যি অসুস্থ? প্রশ্নটা শুনে নিকি হঠাৎ জোরে জোরে কাঁদতে শুরু করে। পুরো রেস্টুরেন্টে একটা অস্বস্তিকর পরিস্থিতি হয়ে ওঠে। সে উল্টো বেয়ারকেই দোষ দিতে থাকে। এত সুন্দর একটা ডেট নষ্ট করার কি দরকার ছিল? বেয়ার আর তর্ক না বাড়িয়ে বিষয়টা সেখানেই শেষ করে দেয়। এরপর নিকিও শান্ত হয়ে যায়। রাতটা তারা একসঙ্গেই কাটায়। কিন্তু গভীর রাতে প্রায় 3:45 বেয়ারের ঘুম ভেঙে যায়। চোখ খুলে সে দেখে নিকি বিছানায় নেই। ঘরের অন্ধকারে এক কোণে দাঁড়িয়ে সে অদ্ভুত সব নড়াচড়া করছে। তার গায়ে বেয়ারের সোয়েটার আর আচরণটাও স্বাভাবিক লাগছেও না। বেয়ার তাকে ঘুমাতে যেতে বললো, নিকি হঠাৎ করে চিৎকার করে, তুমি আমাকে যতটা ভালোবাসো আমি তোমাকে তার চেয়েও অনেক বেশি ভালোবাসি। এরপর সে বেয়ারকে ঘুমিয়ে পড়তে বলে, কারণ সে নাকি বেয়ারকে ঘুমন্ত অবস্থায় দেখবে। এই কথা শুনে বেয়ার ভয় পেয়ে যায়। সে চোখ বন্ধ করে ঘুমানোর অভিনয় করতে থাকে। আর নিকি হাতে একটা ফুলদানি নিয়ে ঘরের মধ্যে অদ্ভুত ভাবে হাঁটতে শুরু করছিল। ঠিক তখনই বোঝা যায় যে নিকির আচরণ আর শুধুমাত্র অস্বাভাবিক না, এর পেছনে আরো কিছু ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। হঠাৎ সে বলে যে এই ফুলটা স্যাডির জন্য। বেয়ার বারবার তাকে ঘুমাতে যেতে বলে। অনেক বুঝিয়ে শুনিয়েও শেষ পর্যন্ত নিকি আবার বিছানায় ফিরে আসে। বেয়ার কিছুক্ষণ অপেক্ষা করে। তার মনে হচ্ছে নিকি হয়তো এবার সত্যি ঘুমিয়ে পড়েছে। তাই সে চুপচাপ বিছানা থেকে নামার চেষ্টা করলো। নিকি সে নড়তেই দেয় না। নিকি হঠাৎ করে চিৎকার করে যে এখানেই থাকো। এই ঘটনায় বেয়ার এতটা ভয় পেয়ে যায় যে আর কোনো ঝুঁকি না নিয়ে আবার চুপচাপ শুয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হতে থাকে তারা। বেয়ার খেয়াল করে যে তার মাথার কিছু চুল কাটা আছে। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় যে রাতে এটা নিকি করেছে। বেয়ার এই বিষয়টা নিয়ে নিকির সঙ্গে কথা বলতে গেলে নিকি আশ্চর্য রকম ভাবে একটা অস্বাভাবিক আচরণ করে। নিজের ভুল স্বীকার করে সে বরং প্রতিজ্ঞা করে যে সে এমন কাজ আর কখনো করবে না। রাতে অদ্ভুত আচরণ করবে না, বেয়ারের চুল আর কাটবে না। এতে বেয়ার একটু স্বস্তি পায়। তার মনে হয় হয়তো সব ভুল বোঝাবুঝি মিটে গেছে আর নিকিও আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠেছে। কিন্তু ঠিক তখনই একটা নতুন ভয়ঙ্কর ঘটনা সামনে আসে। বেয়ার দরজার দিকে যেতেই দেখে যে পুরো দরজা জুড়ে মোটা টেপ লাগানো রয়েছে, যেন ইচ্ছা করেই কেউ দরজাটাকে বন্ধ করে রেখেছে যাতে সে বাড়ি থেকে কোথাও বেরোতে না পারে। বেয়ার দরজা খোলার চেষ্টা করে নিকি থেকে শান্ত গলায় বলে, যদি দরজা না খোলে তাহলে আজ অফিসে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু বেয়ার কোনোভাবে জোর করে দরজাটাকে খুলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। আজ নিকির অফিস ছিল না, তাই সে বাড়িতেই থেকে যায়। বেয়ার বেরিয়ে যাওয়ার পর নিকি দরজার সামনে দাঁড়িয়ে অদ্ভুত ভাবে হাসতে শুরু করে। সব থেকে অদ্ভুত বিষয়টা হচ্ছে বেয়ার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নিকি একই জায়গায় দাঁড়িয়ে থাকে, মুখে সেই অদ্ভুত হাসি যেন কোনো এক মূর্তি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সে নড়াচড়াও করে না, এমনকি সেখানে দাঁড়িয়ে সে প্রস্রাব করে ফেলে। এই দৃশ্য দেখে এটাই বোঝা যায় যে তার মানসিক অবস্থা একেবারেই স্বাভাবিক নেই। অন্যদিকে বেয়ার অফিসে পৌঁছায়। যাওয়ার আগে নিকি তার জন্য ভালোবাসা দিয়ে একটা লাঞ্চ বক্স গুছিয়ে দিয়েছিল। লাঞ্চ বক্সের মধ্যে ছিল একটা আপেল, একটা স্যান্ডউইচ আর দুটো ছবি। একটি ছবিতে শুধুমাত্র বেয়ারের ছবি ছিল, সেটার চারপাশে নিকি হৃদয়ের চিহ্ন এঁকে নিজের ভালোবাসা প্রকাশ করেছে। আর দ্বিতীয় ছবিটা ছিল দুজনে একসঙ্গে তোলা একটা ছবি। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা যে ছবিটি নিকি তুলেছিল যখন বেয়ার খুব গভীর ঘুমে ছিল। এরপর সারা এসে বেয়ারকে জিজ্ঞাসা করে যে সে কি দেখছে। বেয়ার বিষয়টা এড়িয়ে গিয়ে শুধু বলে যে এটা আমাদের জন্য ব্যক্তিগত মজা। লাঞ্চ বক্সটা খুললেই বেয়ার একটা ছোট্ট চমক দেখতে পায়। স্যান্ডউইচের উপর একটা ছোট্ট কাগজ দিয়ে লেখা ছিল মাই লিটল ফুড ক্রিটিক। তার পাশে আবার একটা হৃদয়ের চিহ্ন আঁকা ছিল। নিকির এই অতিরিক্ত ভালোবাসা দেখে বেয়ারের অস্বস্তি আরো বাড়তে থাকে। ঠিক তখনই বেয়ার সারাকে জিজ্ঞাসা করে, নিকি কি সত্যি কয়েকদিন আগে বলেছিল যে সে বেয়ারকে শুধুমাত্র বন্ধু বা ভাইয়ের মতো দেখে? এই প্রশ্ন শুনে সারা বেশ রেগে যায়। সে বলে যদি ইয়ান তার ব্যক্তিগত কথা বেয়ারকে বলে থাকে তাহলে সেও ইয়ানের গোপন কথা ফাঁস করে দেবে। কিন্তু ঠিক সেই সময় সারার বাবা, যিনি দোকানের মালিক, তার হাতে একটা খাম তুলে দেন। খাম খুলে চিঠি পড়তেই সারার মুখে হাসি মিলিয়ে যায়। আসলে সারা বিভিন্ন আর্ট স্কুলে ভর্তি হওয়ার জন্য আবেদন করছিল। এই চিঠিটাই ছিল তার সেই আবেদনগুলোর মধ্যে একটা উত্তর, কিন্তু দুর্ভাগ্যবশত এটাও ছিল একটা রিজেকশন লেটার।
এতদিন প্রায় সব আর্ট স্কুলই তাকে ফিরিয়ে দিয়েছে, এখন মাত্র একটি স্কুলে ফলাফল বাকি। সেখান থেকেও যদি সুযোগ না পায় তাহলে তার পুরো 1 বছর নষ্ট হয়ে যাবে এবং পরের বছর আবার নতুন করে আবেদন করতে হবে। সারাকে মন খারাপ করতে দেখে বেয়ার থেকে সান্ত্বনা দেয়। পরিবেশটা একটু হালকা হওয়ার জন্য সে মজা করে বলে, প্রয়োজন হলে তুমি আমার শরীরেই তোমার আর্ট প্র্যাকটিস করতে পারো। বেয়ারের এই কথায় সারার মুখে একটুখানি হলো হাসি ফিরে আসে। সারা সবসময় আঁকাআঁকি করতে ভালোবাসতো। হঠাৎ সারা বেয়ারের লাঞ্চ বক্সটা হাতে নিয়ে ভেতরে ছোট ছোট নোটগুলো পড়তে শুরু করে। তখন সে বক্সের পিছনে আরেকটা স্টিকি নোট খুঁজে পায়, যেটা বেয়ারের চোখেই পড়েনি। সেই নোটে লেখা ছিল ক্যাট। এই একটা শব্দ শুনে বেয়ারের মাথায় যেন বাজ পড়ে। তার মনে হয় নিকি কি তাহলে তার স্যান্ডউইচের মধ্যে তার নিজের মৃত্যুর বিড়ালের মাংস দিয়েছে। এই ভয়ঙ্কর চিন্তা মাথায় আসতে বেয়ারের বমি চলে আসে। অফিসের কাজ শেষ করে যখন বেয়ার বাড়িতে ফিরতে যাচ্ছিল তখন ইয়ান তার গাড়ির সামনে আসে আর কথা বলতে বলতে ইয়ান জানায় নিকির আচরণ একদমই স্বাভাবিক মনে হচ্ছে না। তার ধারণা যে বেয়ারও কিছু একটা লুকিয়ে যাচ্ছে। এমনকি ইয়ান সন্দেহ করে যে বেয়ার হয়তো নিকির সুযোগ নিচ্ছে, কিন্তু বেয়ার সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করে। সে বলে নিকি শুধু কিছু ওষুধের খারাপ প্রভাবের কারণে এমন আচরণ করছে, কিন্তু ইয়ান এই কথা একদম বিশ্বাস করে না। তার দৃঢ় ধারণা যে নিকি হয়তো ইচ্ছা করে এসব কিছু করছে। এরপর ইয়ান জানে যে সেদিন রাতে তার বাড়িতে একটা পার্টি রয়েছে, কিন্তু সে ইচ্ছা করে বেয়ার আর নিকিকে ডাকেনি, কারণ তারা এখন এক মুহূর্তের জন্য একে অপরকে ছেড়ে থাকতে পারে না। আর তাদের আচরণ দিন দিন এতটাই অস্বাভাবিক হয়ে উঠেছে যে অন্য সবার কাছেও সেটা অস্বস্তিকর লাগতে শুরু করেছে। ইয়ান বেয়ারকে বলে, তুমি চাইলে একা পার্টিতে আসতে পারো, কিন্তু নিকিকে আনা যাবে না। সে আরো বলে, নিকিকে শুধু বলো যে এটা ছেলেদের আড্ডা, তারপর দেখো যে সে তোমাকে একা যেতে দেয় কিনা। ইয়ান জানে যে সেও সারাকে পার্টিতে ডাকবে না, যাতে সত্যি এটা শুধুমাত্র ছেলেদের একটা আড্ডা হয়ে থাকে। বেয়ার ন্যাচারালি এটা বলে যে ঠিক আছে, আমি একাই চলে আসবো, কোনো সমস্যা নেই। কিন্তু ভেতরে ভেতরে সে জানতো যে নিকি যদি এই পার্টির কথা শুনে তাহলে নিশ্চিত একটা বড় ঝামেলা করবে। ইয়ানকে নামিয়ে বেয়ার বাড়ি ফিরছিল, তখন হঠাৎ তার চোখে পড়ে ওয়ান উইশ উইল বক্সটির দিকে। বক্সের গায়ে ছোট করে লেখা ছিল কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে এই নম্বরে ফোন করতে। বেয়ার এক মুহূর্ত দেরি না করে সেই নম্বরে ফোন করে। উপাস থেকে একজন লোক ফোন ধরে। বেয়ার তাকে বলে সে তার করা ইচ্ছাটা একটু বদলাতে চায়, পুরো বাতিল না, শুধু সামান্য পরিবর্তন করতে চায়। কিন্তু লোকটা স্পষ্ট জানিয়ে দেয় যে একবার যে ইচ্ছা চাওয়া হয়েছে সেটা আর বদলানো যাবে না। তখন বেয়ার অসহায় অবস্থায় বলে, তাহলে আমার ইচ্ছাটাই বাতিল করে দিন। আমি চেয়েছিলাম নিকি যেন আমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু এখন সেই ভালোবাসা আমার জন্য একটা দুঃস্বপ্ন হয়ে গেছে। আমি যেন বন্দী হয়ে পড়েছি। লোকটা আবার ঠান্ডা গলায় উত্তর দেয় যে দুঃখিত, এই ইচ্ছা বাতিল করাও যাবে না। সে এটাও বলে যে বেয়ার যতদিন বেঁচে থাকবে নিকি ঠিক এইভাবেই থাকবে আর এমনই আচরণ করতে থাকবে। এখন থেকে নিকির যত দায়িত্ব সব তোমার, কারণ এই অবস্থার জন্য পুরোপুরি তুমিই দায়ী। এরপর লোকটা হঠাৎ করে জিজ্ঞাসা করে যে তুমি কি নিকির আসল গলা শুনতে চাও? বেয়ার কিছু বুঝে ওঠার আগে ফোনের ওপাশ থেকে নিকির ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। সেই চিৎকার শুনে বেয়ার আতঙ্কে কেঁপে ওঠার ফোনটা সেখানেই কেটে দেয়। এখানেই বোঝা যায় যে একজন হলো আসল নিকি, যে নিজের শরীরের ভেতর বন্দী হয়ে রয়েছে, অসহায়ভাবে সবকিছু দেখছে, আর অন্যজন হলো সেই ফ্রিকি নিকি, যে নিকি শরীরকে ব্যবহার করে সব কাজ করছে। ব্যাপারটা এমন যেন নিজের শরীরের মধ্যেই তুমি বন্দী হয়ে আছো আর তোমার শরীরটা অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। সবকিছু দেখছো, বুঝছো, কিন্তু কিছুই করতে পারছো না। আর এই ভয়ঙ্কর অবস্থার জন্য একজনই দায়ী, সেটা হচ্ছে বেয়ার। কারণ নিকি যেন তাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে এই ইচ্ছাটা তারই ছিল। যাই হোক, বেয়ার বাড়ি ফিরে দেখে নিকি এখনো একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অদ্ভুতভাবে হাসছে। নিকির এমন অবস্থা দেখে বেয়ার ভয় পেয়ে যায়। ঠিক তখনই নিকি বলে যে আমি স্নান করে ভালোভাবে পরিষ্কার হয়ে আসছি, আর তুমি চিন্তা করো না, আমি সবকিছু পরিষ্কার করে দেবো। কারণ সে নিজের শরীরে পায়খানা পেচ্ছাপ করে ফেলেছিল। নিকি বাথরুমে চলে যায়। বেয়ার বাইরে থেকে দাঁড়িয়ে বলে যে তোমার বিড়ালটাকে রান্না করাটা উচিত হয়নি, আমি তোমার উপর খুব রাগ করে আছি। কিন্তু নিকি কোনো উত্তর না দিয়ে শুধু মাথাটা নাড়ে। বাথরুম থেকে শুধু ঝর্ণার পানির শব্দে শোনা যাচ্ছিল। মনে হচ্ছে যেন বেয়ারের কথাগুলো সে একেবারে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু যখন বেয়ার বলে আজ রাতে আমি ইয়ানের বাড়িতে বয়েজ নাইটে যাচ্ছি, ব্যাস সঙ্গে সঙ্গে ঝর্ণার শব্দ থেমে যায় আর তখনই নিকির আসল নাটক শুরু হয়। সে চিৎকার করে বলে যে সারা যদি পার্টিতে যেতে পারে তাহলে আমি কেন যেতে পারবো না। এরপর আবার নিজেই বলে ঠিক আছে তুমি একাই যাও, আমি যাবো না। এতে পুরো পরিস্থিতি খুব অস্বস্তিকর আর টানটান হয়ে যায়। শেষ পর্যন্ত আর ঝামেলা বাড়াতে না চেয়ে বেয়ার বলে আচ্ছা ঠিক আছে, তুমিও আমার সঙ্গে পার্টিতে চলো। এরপর দুজনে ইয়ানের পার্টিতে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় যে এটা কোনো বয়েজ নাইট নয়, মেয়েরাও এখানে পার্টিতে এসেছিল। সবাই মিলে একটা জেঙ্গা গেম খেলছিল। এই খেলায় যে ব্লক তুলবে সেই ব্লকে লেখা ডেয়ার পূরণ করতে হবে। একটা পর্যায়ে ডেয়ারের কারণে একজন ছেলে নিজের জায়গা বদলে নিকির পাশে গিয়ে বসে। এটা নিকির একদমই ভালো লাগে না। সিচুয়েশনটাকে স্মুথ করার জন্য বেয়ার একটা সাধারণ একটা জোক মারে। সেটা শুনে সবাই হাসতে শুরু করে, কিন্তু নিকি এত জোরে হাসতে শুরু করে
করে যে একসময় পুরো ঘর চুপ হয়ে যায় আর সবাই অস্বস্তিতে একে অপরের মুখের দিকে তাকায় শুরু করে। এরপর আসে নিকির পালা। ডেয়ার অনুযায়ী তাকে একটা গল্প বলতে হবে আর সে শুরু করে একটা বিখ্যাত রূপকথা, হ্যান্সেল অ্যান্ড গ্রেটেলের গল্প। আমরা সবাই ছোটবেলায় পড়েছি যে হ্যান্সেল অ্যান্ড গ্রেটেলের গল্পটা কি, কিন্তু নিকি সেই গল্পটাকে এমন ভাবে বলতে শুরু করে যাতে ভাই বোনের সম্পর্কটাকে একেবারে অশ্লীল অর্থে উপস্থাপন করা হয়। এরপর আসে বিয়ারের পালা। ডেয়ার অনুযায়ী তাকে বাম পাশের একটা মানুষকে চুমু খেতে হবে, আর দুর্ভাগ্যবশত বেয়ারের বাম পাশে তখন বসেছিল সারা। এটা দেখে নিকি ভয়ঙ্কর ভাবে রেগে যায়। সে হঠাৎ উঠে গিয়ে সারার চেয়ারটাকে পেছনের দিকে ঠেলে দেয়, তারপর নিজেই গিয়ে বেয়ারের বাম পাশে বসে যায়। ফলে ডেয়ার পালন করতে গিয়ে শেষ পর্যন্ত বেয়ারকে নিকিকে চুমু খেতে হয়। চুমু খাওয়ার পর নিকি বেয়ারের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা কেউ কোনোদিনও বুঝতে পারবে না, আর সবকিছু শেষ হয়ে গেল কেউ আমাদের ভালোবাসার গভীরতা বুঝবে না। নিকির এই কথাগুলো শুনে পুরো পার্টির লোকেরা একেবারে নিস্তব্ধ হয়ে যায়। এরপর নিকি নিজেই বলে, না না আমি তো শুধুমাত্র মজা করছিলাম, কিন্তু কয়েক সেকেন্ড পর সে আবার বলে, না আমি মজা করিনি, আমি সত্যি বলছিলাম। এতে সিচুয়েশনটা আরো বেশি আনকমফোর্টেবল হয়ে ওঠে। হঠাৎ নিকি জোরে চিৎকার করতে শুরু করে, আর ঠিক তখনই কয়েক মুহূর্তের জন্য আসল নিকি যেন ফিরে আসে। সে ভয় পেয়ে বলে, এগুলো কি হচ্ছে, এটা আমি নই, আমাকে বলো আমার সঙ্গে কি হচ্ছে। এরপর আতঙ্কে সে একটা কাঁচের বোতল ভেঙে নিজের মুখে আঘাত করে বসে, কিন্তু কয়েক মুহূর্ত পর সে আবার অদ্ভুত ভয়ঙ্কর নিকিতে ফিরে আসে। মুখ দিয়ে রক্ত পড়লেও সে অস্বাভাবিকভাবে হাসতে শুরু করে। এরপর পার্টিতে থাকা সবাই সত্যি ভয় পেয়ে যায়। বিয়ার আর এক মুহূর্ত দেরি না করে আহত নিকিকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, কিন্তু হসপিটালের বাইরে নিকি এত অদ্ভুতভাবে নাচতে শুরু করে আর হাসপাতালের কর্মীরা সেটাকে দেখে তাকে ভর্তি নিতে একদম রাজি হচ্ছেও না। বাধ্য হয়ে বেয়ার তাকে আবার নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। বাড়িতে এসে নিকি একের পর এক অস্বস্তিকর আর অদ্ভুত কথা বলতে থাকে। যেমন বিয়ার যখন বলে, আমি একটু বাথরুমে যাচ্ছি, তখন নিকি বলে, আমি কি বাইরে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করতে পারি। এরপর সে আবার বলে, সারা তোমাকে ভালোবাসে কিন্তু আমি তোমার একমাত্র নিকি। এইভাবে সে আরো অনেক অস্বাভাবিক কথা বলতে থাকে। ফাইনালি বিয়ার বুঝতে পারে যে নিকির উপর আর কোনো কন্ট্রোল নেই, তাই সে খুব শান্তভাবে বলে যে তুমি কি আজকের রাতটা নিজের বাড়িতে কাটাতে পারবে, কারণ আমাদের জীবনের মধ্যে একটু স্পেস থাকা দরকার। এই কথা শুনে নিকি আবার কান্না করে, চিৎকার শুরু করে। সে বলতে থাকে যে তুমি আমাকে ভালোবাসো না। তখন বিয়ার থেকে জিজ্ঞাসা করে, তুমি আগে সেই নিকির মতো আচরণ কেন করছো না। এর জবাবে নিকি আরো চিৎকার করে বলে, আমি আগের মতো নিকি হতে পারবো না। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর নিকিটা আসলে কি? এটা কি নিকির ভেতরে তৈরি হওয়া কোনো একটা অন্য পার্সোনালিটি, যেটা এতদিন অব্দি লুকিয়ে ছিল? কোনো রহস্য রয়েছে এর মধ্যে? এরপর নিকি ঘরের অন্ধকারে কোণে গিয়ে অদ্ভুত ভাবে নড়াচড়া করতে শুরু করে। এটা দেখে বিয়ার তো ভয় পেয়েই যায়। সত্যি বলতে আমিও বেশ ভয় পেয়ে গেছিলাম। তারপর নিকি বলে যে কোনোদিন বিয়ারের ক্ষতি করবে না, কিন্তু যদি আজ রাতে বিয়ার তার সঙ্গে না থাকে তাহলে সে নিজের ক্ষতি করে ফেলবে। যদিও সে কথাটা ঘুরিয়ে বলে, কিন্তু আসল অর্থটা এটাই ছিল। এই অবস্থায় বাধ্য হয়ে বেয়ার নিকির সঙ্গে রাত কাটাতে রাজি হয়, যদিও তার ইচ্ছা একদমই ছিল না। বিছানায় শুয়ে বিয়ারের ঘুম আসছিল না। ঠিক তখনই তার ফোনে সারার মেসেজ ঢোকে। সারা জানে তার সাথে খুব একটা জরুরি কথা আছে। সে বেয়ারকে এক্ষুনি দেখা করতে বলে। প্রথমে বেয়ার না করলেও পরে সে রাজি হয়ে যায়। এরপর বেয়ার খুব আস্তে আস্তে বিছানা থেকে উঠে যাতে নিকির ঘুম না ভাঙে। বাইরে থেকে মনে হচ্ছে নিকি ঘুমিয়ে আছে, কিন্তু হঠাৎ বেয়ার তার শরীরের ভেতর থেকে খুব আস্তে আস্তে একটা আওয়াজ শুনতে পায়। অবাক করার বিষয় হলো এটা ছিল সেই আসল নিকির গলা। সে বেয়ারকে বলে যে আমাকে মেরে ফেলো, আমি আর এইভাবে নিজের শরীরের ভেতর বন্দী হয়ে থাকতে পারছি না, আমি আর বাঁচতে পারছি না। আসল নিকি এটাও বলে এখন যে অন্য নিকিটা সবকিছু নিয়ন্ত্রণ করছে সে এই মুহূর্তে ঘুমিয়ে আছে, তাই কোনো শব্দ করা যাবে না, নাহলে সে জেগে যাবে। কিন্তু বেয়ার তখনও বুঝতে পারে না যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। উল্টে সে আসল নিকিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সঙ্গে থাকতে চাও না? আমার সঙ্গে থাকার চেয়ে মরে যেতে চাও? এইসব কথা শুনে বোঝা যায় যে বেয়ার তখনও পুরো বিষয়টাকে ঠিকমতো বুঝতে পারেনি। এরপর বেয়ার সারার সঙ্গে দেখা করতে যায়। সেখানে সারা তাকে একটা চিঠি দেখায়। এটাই ছিল তার আর্ট স্কুলের শেষ ফলাফলের চিঠি। দুজনে ঠিক করে যে চিঠিটা একসঙ্গেই খুলবে। চিঠি খোলার আগে সারা নিকিকে নিয়ে একটা বড় সত্যি কথা বলে। সে জানে নিকি কখনই তার বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতো না। তার বাবার অসুস্থতার জন্য এত চিন্তা করার গল্পটা আসলে পুরোপুরি মিথ্যা ছিল। তারপর সারা আরেকটা চমকে দেওয়ার সত্যি জানায়, গত 2 বছর ধরে নিকির সঙ্গে ইয়ানের সম্পর্ক ছিল, অর্থাৎ নিকি আসলে কখনোই বিহারকে সত্যি করে ভালোবাসতো না। এখানেই সব রহস্য পরিষ্কার হয়ে যায়। আসলে নিকি কখনোই বিহারকে ভালোই বাসতো না। গত 2 বছর ধরে ইয়ানের সঙ্গে তার সম্পর্ক ছিল। তাই শুরু থেকে বেয়ার আর নিকির সম্পর্ক দেখে ইয়ানের এত রেগে যেত।
কারণ তার মনে হতো যে নিকি ইচ্ছা করে এসব কিছু করছে শুধুমাত্র তাকে কষ্ট দেওয়ার জন্য। তবে নিকির কাছে ইয়ানের জন্য এই সম্পর্কটা সত্যিকারের ভালোবাসা ছিল না, ওটা ছিল শুধুমাত্র কিছু টাইম পাস করার জিনিস। তাই সিনেমার শুরুতেই আসল নিকি বলেছিল যে ভালো লাগা আর সত্যিকারের ভালোবাসা একই জিনিস নয়। তার জীবনে ভালো লাগা ছিল, কিন্তু সেই খুঁজছিল এমন একজনকে যাকে সত্যি মন থেকে ভালোবাসতে পারবে। এরপর সারা বেয়ারকে বলে তার জীবনে আরেকজন মেয়ের দরকার। তখন বেয়ার জিজ্ঞাসা করে যে সেই মেয়েটা কি তুমি? সারা তখন হেসে বলে যে মনে আছে ওই খেলায় আমি তোমার বাঁ পাশে ছিলাম, নিয়ম অনুযায়ী তোমার আমাকেই চুমু খাওয়ার কথা ছিল। এতে আমরা বুঝতে পারি যে সারার মনে বেয়ারের জন্য একটা সফট কর্নার ছিল। আমার তো মনে হয় বেয়ার আর সারা সত্যি একে অপরের জন্য একদম পারফেক্ট ছিল, কিন্তু তাদের এই সুখটা বেশিক্ষণ আর টিকলো না। হঠাৎ দূর থেকে দৌড়ে আসে নিকি, মুহূর্তের মধ্যে সে গাড়ির কাঁচটা ভেঙে দিল, তারপর একটা পাথর তুলে সে সারার মাথাটা বারবার আঘাত করতে থাকে। এই দৃশ্যটা এতটাই বিচ্ছিরি ভয়ঙ্কর ছিল, আর সেখানেই সারার জীবন শেষ হয়ে যায়। এই দৃশ্য দেখে বেয়ার এতটাই হতবাক হয়ে যায় যে সে কিছুই করতে পারে না। এরপর নিকি কাঁদতে কাঁদতে বলে আমাকে ভয় পেও না, আমি যা করেছি তোমার জন্য করেছি। তারপর সে বেয়ারকে বলে সারার লাশ সরাতে তাকে সাহায্য করতে হবে। অনেকটা হেজিটেশন থাকলেও শেষ পর্যন্ত বেয়ার রাজি হয়ে যায়। দুজনে মিলে সারার দেহটা একটা পরিত্যক্ত বিল্ডিং এর ভেতরে নিয়ে যায়। এরপর নিকি বলে এখান থেকে আমি সবকিছু সামলে নেবো, তুমি চুপচাপ বাড়ি চলে যাও। বেয়ার সেখান থেকে বেরিয়ে নিজের গাড়িতে বসে আর সারার আর্ট স্কুলের চিঠিটা খুলে দেখে। একটা গুড নিউজ ছিল এখানের মধ্যে, সারার সেই আর্ট স্কুলে ভর্তি হওয়ার সেই সুযোগটা ফাইনালি পেয়ে গেছিল, কিন্তু আজ সেই খবরের কোনো মূল্যই ছিল না, কারণ সারাই তো আর বেঁচে নেই। এই সত্যটা বুঝতেই বেয়ার পুরো ভেঙে পড়ে। সে চিৎকার করতে করতে দৌড়ে চলে যায় সেই দোকানে যেখান থেকে ওয়ান উইশ রুলেটা কিনেছিল। দোকানে গিয়ে সে পাগলের মতো বলতে থাকে যে আমাকে আরেকটা উইশ দাও, আমি আগে ইচ্ছাটা বদলাতে চাই। কিন্তু দোকানের লোকটা তাকে শান্ত হতে বলে। বেয়ার যখন ওয়ান উইশ রুলেটা খুঁজছিল তখন দোকানদার তাকে দেখায় যে এখনো 3টে বাকি আছে। বেয়ার 3টেই সঙ্গে সঙ্গে কিনে নেয়, কিন্তু দোকানদারও তাকে জানায় যে একজন মানুষ জীবনে মাত্র একবারই ইচ্ছা চাইতে পারে, আর বেয়ার আর কোনো নতুন ইচ্ছা চাইতে পারবে না। তবে যদি কেউ অন্য নিজের ইচ্ছা ব্যবহার করে বেয়ারের জন্য কোনো ইচ্ছা চায় তবে সেটা করতে পারে সে। এটা শুনে বেয়ার দোকানদারকে অনুরোধ করে যে আপনি আমার জন্য একটা ইচ্ছা চান না, কিন্তু দোকানদার জানায় যে সে আগে একমাত্র একটা ইচ্ছা সে ব্যবহার করে ফেলেছে, তাই এখন তার পক্ষে আর কিছু করার নেই। তখন বেয়ার গাড়িতে বসে আরেকটা ইচ্ছা চাওয়ার চেষ্টা করতে থাকে। সে বলে নিকি যেন আমাকে শুধুমাত্র একটা ভালো বন্ধু হিসেবেই ডাকে। কিন্তু সমস্যা হলো সে যতই চেষ্টা করুক না কেন ওয়ান উইশ রুলটা আর ভাঙতে পারছিল না কোনো মতো ভাবে। এরপর বেয়ার সরাসরি ইয়ানের কাছে যায়। ইয়ান জানে যে নিকি তাকে একের পর এক অদ্ভুত মেসেজ পাঠাচ্ছে। তখন বেয়ার সব সত্যি কথা খুলে বলে। সে জানায় এই সবকিছু শুরু হচ্ছে এই একটা ইচ্ছা চাওয়ার জন্য। বেয়ার ইয়ানকে বলে তুমি একটা ইচ্ছা চাও যাতে সবকিছু আগের মতো হয়ে যায়, কিন্তু ইয়ান এসব কথা একদমই বিশ্বাস করছে না। সে মজা করে বলে যে আমাকে $1 বিলিয়ন দাও। তারপর ওয়ান উইশ রুলটা সঙ্গে সঙ্গে ভেঙে ফেলে, আর ঠিক তখনই আকাশ থেকে যেন টাকার বৃষ্টি শুরু হয়ে যায়। তখন ইয়ান বুঝতে পারে যে সত্যি এটা কাজ করে, কিন্তু বিয়ারের সমস্যা তখনও রয়ে যায়। তাই সে ভাবে এবার নিকি সাহায্য নিতে হবে। যদি নিকি নিজের ইচ্ছে ব্যবহার করে সবকিছু আগের মতো করে দেয় তো, কারণ বিয়ারের বিশ্বাস ছিল যে নিকি তাকে এতটাই ভালোবাসে যে তার জন্য যে কোনো কিছু করতে সে রাজি আছে। এই ভেবেই সে নিকির কাছে যায়। সেখানে গিয়ে বেয়ার দেখে যে নিকি নিজের শরীরে সারার মতো ট্যাটু করেছে, এমনকি সারার মতো ধূমপানও শুরু করেছে। কারণ নিকির মনে হয়েছিল যদি বেয়ার সারাকে পছন্দ করে তাহলে তাকে হয়তো সারার মতো আচরণ করতে হবে। ঘরের ভেতরেও সে সারার মতো সবকিছু সাজিয়ে রেখেছে। সেখানে নিকি আর বেয়ারের একসঙ্গে তোলা ছবিটাও রাখা ছিল। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো সারার মৃতদেহটা এতদিন ওই ঘরেই লুকানো ছিল। এরপর বেয়ার নিকিকে বলে তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবে? কিন্তু নিকি হঠাৎ করে চিৎকার করতে শুরু করে, বলে যে আমি তোমাকে ভালোবাসি। তারপর নিজের মাথায় সে বারবার আঘাত করতে শুরু করে। এটি সে গুরুতর ভাবে নিজে আহত হয়ে যায়। ঠিক তখনই ইয়ান সেখানে এসে পড়ে। নিকির সঙ্গে সঙ্গে একটা পিস্তল বের করে ইয়ানকে গুলি করে মেরে ফেলে। এবার নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যে আমি আগেই বলেছিলাম যে সারার বাবার ড্রয়ারে একটা বন্দুক রাখা ছিল। আসলে নিকি সেই বন্দুকটা নিয়ে এসেছিল। এরপর নিকি বিয়ারের সঙ্গে খুব বাজে ভাষায় কথা বলতে শুরু করে। ভয়ে কাঁপতে কাঁপতে বিয়ার থেকে শান্ত করার চেষ্টা করে। তারপর সুযোগ বুঝে নিকির হাত থেকে গানটা নিয়ে এরপর সে বলে চলো আগে একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে নি। নিকি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এই সুযোগে বেয়ার দৌড়ে বাথরুমে ঢুকে ভেতর থেকে দরজাটাকে বন্ধ করে দেয়, কারণ সে বুঝে গেছিল যে আর দেরি করলে সবকিছু খারাপ হয়ে যাবে। তখন তার হাতে বন্দুকটা ছিল। সে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে তারা সাহস হচ্ছিল না। তাই সে বন্দুকের বদলে সে বাথরুমে থাকা ঘুমের ওষুধগুলো পুরো বাক্সটাই একসঙ্গে খেয়ে ফেলে। ওষুধ খাওয়ার পর সে নিজের সিদ্ধান্তের জন্য আফসোস করতে থাকে এবং বমি করার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে ওয়ান উইশ গুলো ভেঙে যাওয়ার শব্দ শোনা যায়। মনে হয় যে নিকি তখন একটা ইচ্ছা চেয়েছিল যেন বেয়ার তাকে প্রাণ দিয়ে ভালোবাসে, কারণ এরপরই বেয়ারের আচরণ পুরো বদলে যায়। সে হাসতে হাসতে বাথরুম থেকে বেরিয়ে নিকির কাছে আসে।
তার চোখে তখন শুধুমাত্র নিকির জন্য ভালোবাসা ছিল। দুজনে একে অপরকে চুমু খায়, কিন্তু কিছুক্ষণ পর ওষুধের প্রভাব শুরু হয় এবং শেষ পর্যন্ত বেয়ারের মৃত্যু হয়। তাকে হারিয়ে নিকি পুরো কান্নায় ভেঙে পড়ে, এমনকি নিজের জীবনটাকেও সে শেষ করার সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু ঠিক তখনই আসে গল্পে আসল টুইস্ট। বেয়ারের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার ইচ্ছার প্রভাবটাও শেষ হয়ে যায়, আর যদি নিকিও কোনো ইচ্ছা চেয়ে থাকে সেটাও তখন আর কাজ করবে না। ফলে আসল নিকি আবার নিজের স্বাভাবিক চেতনায় ফিরে আসে, কিন্তু চারিদিকে তাকিয়ে সে আতঙ্কিত হয়ে যায়, কারণ তার সামনে পড়েছিল একের পর এক মৃতদেহ, চারপাশ সম্পূর্ণ এলোমেলো ভাবে ছিল। আর এখানেই এই সিনেমার মূল গল্পটা শেষ হয়ে যায়। এরপর সিনেমা ওয়ান উইশ ভিলোর আসল রহস্য তুলে ধরে। দেখতে এটি মাত্র $6.99 একটা সাধারণ খেলনার মতো হলেও এর পেছনে রয়েছে বহু পুরনো একটা অভিশপ্ত ধারণা। অনেকেই বলে 6.99 সংখ্যাটি উল্টো করে দেখলে 666 এর মতো লাগে, যাকে শয়তানের প্রতীক হিসেবে ধরা হয়। এই জন্যই ওয়ান উইশ ভিলো কখনো বিনামূল্যে কোনো কিছু দেয় না। এটি আপনার ইচ্ছা পূরণ করে ঠিকই, কিন্তু তার বদলে এমন কিছু কেড়ে নেয় যার জন্য সারা জীবন আপনাকে আফসোস করতে হয়। এই ধারণাটাই হচ্ছে মাঙ্কিস প নামে পরিচিত, যা বহু শতাব্দী ধরে ফেমাস। অর্থাৎ মাঙ্কিস প মানুষের 3টি ইচ্ছা পূরণ করলেও প্রতিটি ইচ্ছার বিনিময়ে একটা ভয়ঙ্কর মূল্য তাকে দিতে হবে। মুভির পরিচালক কারি বার্কা ছোটবেলা থেকেই তার সিনেমা বানানোর খুব স্বপ্ন দেখতেন। পরে নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়ার সময় তার সঙ্গে পরিচয় হয় তার বন্ধু কুপার টমলিনসনের। দুজনেই মাঝপথে পড়াশোনা ছেড়ে পুরোপুরি চলচ্চিত্র নির্মাণে ঝাঁপিয়ে পড়েন। তারা একই সঙ্গে দ্যাটস আ ব্যাড আইডিয়া নামে একটা স্কেচ কমেডি ইউটিউব চ্যানেল চালাতেন, যার ভিডিওতে মিলিয়নস ভিউজ আসতো। সব থেকে মজার বিষয় হলো এটাই যে এই কুপার টমলিনসনই অবসেশন সিনেমাটার ইয়ানের চরিত্র অভিনয় করেছিল। এরও আগে মাত্র $800 বাজেটের ক্যারি বার্কার মিল্ক ও ক্যারিয়ার নামে একটা ফাউন্ড ফুটেজ হরর সিনেমা বানিয়ে তারা ইউটিউবে বিনামূল্যে প্রকাশ করে। সিনেমাটি ভাইরাল হয়ে যায় এবং সেখান থেকে হলিউডের নজরে তারা আসেন। পরেই তৈরি করেন অবসেশন, যার তার প্রথম বড় থিয়েটার রিলিজ। শুরুতেই সিনেমাটার বাজেট খুবই কম ছিল এবং মাত্র 20 থেকে 25 দিনের মধ্যেই শুটিং শেষ হয়ে যায়। পরে এটি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হলে ফোকাস ফিচার প্রায় $5 মিলিয়ন এই ছবিটা ডিস্ট্রিবিউশন রাইটস কিনে নেয়, যা এই সময় উৎসবের অন্যতম বড় চুক্তি ছিল। এরপর তো বড় বড় স্টুডিও ছবিটির সঙ্গে যুক্ত হয় এবং সিনেমাটি বিশ্বজুড়ে বিশাল সাফল্য পায়। প্রায় $800 একটা ছোট ইউটিউব প্রজেক্ট থেকে শুরু করে প্রায় $100 মিলিয়ন আয়ের ব্লকবাস্টার সিনেমা। ক্যারি বার্কারের এই যাত্রাটা সত্যি একটা ইন্সপিরেশন সবার কাছে। সবচেয়ে মজার বিষয় হলো অবসেশন এই মূল আইডিয়াটা এসেছিল একটা অদ্ভুত জায়গা থেকে। ক্যারি বার্কার নিজেই জানিয়েছেন যে দ্য সিম্পসন ট্রি হাউস অফ হরর এর একটা এপিসোড দেখে তার মাথায় এই গল্পের বীজ জন্মায়। সেখানে একটা জাদুকরী বস্তু মানুষের ইচ্ছা পূরণ করতে গিয়ে কিছু ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনে। অর্থাৎ ইচ্ছা পূরণ হয়ে সেটাই অভিশাপে পরিণত হওয়ার ধারণাটা হরর সিনেমায় দারুণ কাজ করতে পারে, অথচ এই কনসেপ্টটা খুবই কম ব্যবহার হয়েছে। এবার আছে থিওরিতে। সিনেমার শেষে ইয়ানের বিপুল সম্পদের কি হবে? কেউ কেউ তো মনে করে যে এই অর্থ শেষ পর্যন্ত হয়তো নিকির কাছে যেতে পারে, কিন্তু এত বড় ঘটনার পর পুলিশ তদন্ত নামবে, কোটি কোটি ডলারের টাকা উদ্ধার হবে এবং সন্দেহ তীর ঘুরে আসতে পারে নিকির দিকে, কারণ ঘটনাস্থলে সেই একমাত্র জীবিত ছিল। ফলে যে মেয়েটি পুরোপুরি এই ঘটনার সবচেয়ে বড় ভিকটিম, তাকেই হয়তো শেষ পর্যন্ত খুনির আসামি হতে হবে। আরো ভয়ের বিষয় হলো পরিচালক ক্যারি বার্কারের পরবর্তী সিনেমা এনিথিং বাট ঘোস্ট এই একই সিনেমাটোগ্রাফিক ইউনিভার্সে তৈরি হচ্ছে। সেখানে একটি নিউজ রিপোর্টে একটা নারীর হাতে 3 জন মৃত্যুর কথাও উল্লেখ আছে। অডিয়েন্সদের ধারণা আছে যে সেটি আসলে অবসেশনের ঘটনাটা। যদি এই থিওরি সত্যি হয়, তাহলে নিকির জন্য সামনে আরো অপেক্ষা করছে আরো ভয়াবহ কিছু ভবিষ্যৎ। তো বন্ধুরা, এই ছিল অবসেশন ফিল্মটার পুরো স্টোরি ও থিওরি এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক ও এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আমার চ্যানেলে আস্তে আস্তে ভালো ভালো হরর ফিল্মগুলোকে কভার করব। তাহলে আজকের মতো আসি, আমি মিনাল আর আপনারা দেখছিলেন হরর টিউব বাংলা।